রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনের পাখিরা সবাই মিলেমিশে বাস করত। তেমনি পুরো বনে কোনো বিপদ হলে বনের সব পাখি মিলে সেই সমস্যার সমাধান করে। একদিন শালিক একটা পোটলা তার কাঁধে করে কোথাও একটা যাচ্ছিল। এমন সময় টুনির সাথে তার দেখা হয়ে যায়। টুনি শালিককে দেখে বলে, কি ব্যাপার শালিক দিদি, এভাবে পোটলা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে ভীষণ ভয়ে আছো। কি হয়েছে বলো তো? আমি আজকে পাশের বনে আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। সেখানে শুনে এলাম ওই বনে নাকি একটা রাক্ষসের দানব ঈগল এসেছে। আর ওই ঈগলটা ওই বনের পাখিদের ধরে খেয়ে ফেলছে। আর ওই রাক্ষসী ঈগলটা নাকি বলেছে ওই বনের পাখিদের খাওয়া শেষ হলে এই বনের দিকে আসবে। তাই তো আমি জীবন বাঁচাতে পালাচ্ছি। এই বন থেকে আমি চলে যাচ্ছি। আরে দিদি, রাক্ষস তো আর এই বনে আসেনি যে তুমি পালাচ্ছ। আর রাক্ষস আসলে আমরা বনের সবাই মিলে তাকে মেরে ফেলবো। ওই রাক্ষসের দানব ঈগলের যে শক্তি, বনের সব পাখি এক হলে তবু ওর শক্তির সাথে পেরে উঠবে না। এর চেয়ে ভালো আমি পালিয়ে যাই। আর টুনি, তুই এই খবরটা বনের সবাইকে জানিয়ে দিস যে রাক্ষসের দানব ঈগল আসছে বনে। দিদি, তুমি হয়তো একটা কথা ভুলে গেছো যে 10-এর লাঠি আর 1-এর বোঝা। আমরা বনের সবাই মিলে অনেক বড় সমস্যার সমাধান করেছি। আর রাক্ষস তো এখনো বনে আসেনি। তুমি বিপদ না দেখে এইভাবে লেজ গুটিয়ে পালাচ্ছ। জানো, এই কথাটা বনের সবাই জানলে তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে, বুঝলে? তাই বলি কি, তুমি এক্ষুনি ফিরে যাও বাড়িতে। টুনি আরো অনেক কিছু বোঝায় শালিককে। তারপর শালিক টুনির কথা মতো বাড়ি ফিরে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন রাতের আধারে ওই রাক্ষসী দানব ঈগলটা টুনিদের বনে ঢোকে। আর রাক্ষসী ঈগলটা বলতে থাকে, আমি নতুন বনে এসেছি। সব বনের মতো আমি এই বনের পাখিদের খেয়ে শেষ করে ফেলবো। আর তারপর অন্য বনে চলে যাব। যাই, এখন একটা পাখি ধরে খাই। এই বলে রাক্ষসী ঈগলটা পাখি ধরতে বনের ভিতরে প্রবেশ করে আর পাখি খুঁজতে থাকে। অবশেষে তার সামনে কবুতরকে দেখতে পায়। কবুতর রাক্ষসী ঈগলকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। কে 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 তুমি? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? আর তুমি অন্য পাখিদের থেকে এত বড় কেন? আমাকে চিনতে পারিসনি? আমি হলাম রাক্ষস। আমি এই বনে তোর মতো পাখিদের খেতে এসেছি। রাক্ষস তুমি? তাহলে কি তুমি এখন আমাকে খাবে? বাঁচাও, বাঁচাও আমাকে! রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। রাক্ষসী ঈগল কবুতরকে আর কিছু বলতে দেয় না। এরপর রাক্ষসী ঈগল কবুতরকে খেয়ে ফেলে আর বলতে থাকে, আমার মনে হয় অন্য বনের পাখিদের থেকে এই বনের পাখির মাংস অনেক সুস্বাদু হবে। আর কি মজা লাগলো পাখিটাকে খেয়ে। যাই, এখন একটু ঘুমাই। কাল সকালে আবার একটা পাখি খুঁজে খেতে হবে। এই বলে ঈগলটা সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এভাবেই রাক্ষসী ঈগল এক এক করে বনের পাখিদের খেতে থাকে। এদিকে রাক্ষসী ঈগলের কথা পুরো বনের সব পাখিরা জানতে পায়। একদিন বনের জমিদার কালু কাক বনের সব পাখিদের নিয়ে একটা সভার আয়োজন করে। বনের সব পাখি সেই সভায় উপস্থিত ছিল। তোমরা সবাই জানো যে বনে একটা রাক্ষস এসেছে। আর আমরা কেউই সেই রাক্ষসের শক্তির সাথে পেরে উঠবো না। তাই তোমাদের যা যা আছে তাই নিয়েই তোমরা এই বন থেকে পালিয়ে যাও। আমি তো সেদিনই পালাতে চেয়েছিলাম, কিন্তু এই টুনি আমাকে যেতে দেয়নি। আর আজ যদি আমি পালাতে ধরে রাক্ষসের পেটে যাই, তখন কি হবে? টুনি, তুই সেদিন অনেক বড় বড় কথা বলেছিলি যে তুই নাকি লড়বি রাক্ষসের সাথে। আর এখন যখন রাক্ষস বনে এসেছে, তাহলে এখন এভাবে চুপ করে আছিস কেন? বল, এই টুনি, বল। শালিকের এমন কথা শুনে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আর টুনি বলে, জমিদার মশাই, আমরা আমাদের জন্মভূমি থেকে এভাবে না পালিয়ে সবাই একসাথে হয়ে ওই রাক্ষসকে মেরে ফেলি, চলুন। তাহলেই তো ঝামেলা শেষ, তাই না?
টুনি, তোর কথা শুনে আমরা সবাই নিজ ইচ্ছায় রাক্ষসের খাবার হতে চাই না, বুঝলি? বোকা টুনি কোথাকার, তোর মতো বোকা এই বনে আর একটাও নেই। জমিদার কালু কাকের কথা শুনে টুনি মনে মনে ভাবতে থাকে, এরা যে ভীতু, এত সহজে রাজি হবে না। এদের রাজি করাতে আমাকে অন্য উপায় অবলম্বন করতে হবে। জমিদার মশাই, আমরা যদি ওই রাক্ষস ঈগলকে মারতে পারি তাহলে আমাদেরই লাভ। তার কারণ হলো, আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে শুনেছি যে ওই রাক্ষস ঈগলের পেটে অনেক হিরে আছে। আর তাই আমি বলি কি, আমরা যদি ওকে মারতে পারি তাহলে ওর পেটে সব হিরেগুলো আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারবো জমিদার মশাই। হীরের কথা শুনে সবাই অনেক লোভে পড়ে যায় আর টুনির কথায় রাজি হয়ে যায়। এরপর কালু কাক বলে, সে না হয় বুঝলাম টুনি, কিন্তু টুনি, আমরা ওই রাক্ষস ঈগলকে কিভাবে মারবো? আর ঈগলের সামনেই বা যাবো কি করে? আপনাদের কাউকেই ঈগলের সামনে যেতে হবে না। আপনারা শুধু হাতে ছুরি নিয়ে লুকিয়ে থাকবেন। আর আমি যখন ডাকবো তখন আপনারা সবাই আসবেন ঈগলের পেট কাটতে। চলুন তাহলে আমরা এবার আমাদের মিশনে যাই। বেশ কিছুক্ষণ পর টুনি হাতে একটা ছুরি নিয়ে ওই রাক্ষস ঈগলের কাছে যায়। রাক্ষস ঈগল টুনিকে দেখে বলে, বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ দেখি আমার খাবার আমার কাছে একা একাই এসেছে। আয় আয়, আমি তোকে মনের আনন্দে খেয়ে ফেলি। তোমার পেটে যাওয়ার জন্য তো এসেছি রাক্ষস। আজ না হয় কাল আমাকে তো তোমার খাবার হতেই হতো। তাই বেশি কিছু চিন্তা না করে নিজের ইচ্ছা মতো আসলাম আর কি। তবে তোমার পেটে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। বাহ, তোর কথা আমার ভালোই লাগলো। তোর মতো যদি বনের সবাই ভাবতো তাহলে আমাকে আর পরিশ্রম করতে হতো না। তবে কি বলতে চাস বল দেখি। আমার মতো বনের সবাই তোমার কাছে আসতো, কিন্তু আসে না কেন জানো? তোমার মুখে প্রচন্ড পরিমাণে গন্ধ, আর তোমার হাতের নখগুলো অনেক বড় বড়। সেই জন্যই তো ওরা আসে না। তাই আমি তোমার পেটে যাওয়ার আগে তোমার দাঁত আর তোমার নখ কেটে দিতে চাই, যাতে এরপর সবাই একা একাই তোমার খাবার হতে চলে আসে। বুঝেছো? সত্যি বলছিস? তবে দেরি করছিস কেন? তাড়াতাড়ি কর। তোমার দাঁত পরিষ্কার করতে আর নখ কাটতে তো তোমাকে আগে বাঁধতে হবে। কেন বাঁধতে হবে? কেন বল আমাকে। আসলে আমার ছুরিতে অনেক ধার জানো। তুমি নড়াচড়া করলে তোমার শরীর কেটে যেতে পারে। তাই তোমাকে ভালোভাবে বাঁধতে হবে। তুই অনেক ভালো রে, তোর মতো কেউ হয় না। তবে তাড়াতাড়ি আমাকে বেঁধে ফেল দেখি, আমার যে আর তা সইছে না। তাড়াতাড়ি কর, আমার মুখ আর নখগুলো পরিষ্কার করে দে। এরপর টুনি ঈগলের কথা শুনে ওকে রশি দিয়ে বেঁধে ফেলে আর ছুরি দিয়ে ওর হাতের সব নখ কেটে ফেলে। আর টুনি সব শেষে বনের সবাইকে ডাকতে থাকে, আর বনের সবাই এসে হীরের লোভে তাদের হাতে থাকা ছুরি দিয়ে ঈগলের পেট কাটে। পেট কাটা শেষে রাক্ষস ঈগল মারা যায়। আর মারা যাওয়ার পর যখন সবাই দেখে যে ঈগলের পেটে কোনো হিরে নেই, তখন কালু কাক টুনিকে বলে, কি ব্যাপার রে টুনি? এই রাক্ষস ঈগলের পেটে তো কোনো হিরেই নেই। তুই আমাদের মিথ্যে কথা বলেছিস কেন? হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি। তবে এই মিথ্যেটার জন্য আজ আমরা সবাই মিলে রাক্ষসকে মারতে সক্ষম হয়েছি। আমি যদি এই মিথ্যাটা না বলতাম তাহলে আপনারা সবাই যে ঈগলকে মারতে রাজি হতেন না। ও মা টুনি, তোর তো দেখছি সত্যি অনেক বুদ্ধি। সত্যি রে, তুই একটা বুদ্ধিমতী টুনি। যে বুদ্ধিটা আমার মতো জমিদারের মাথাতেও আসেনি, আর সেই বুদ্ধিটা তো তোর মাথায় এসেছে দেখছি। ভালোই হয়েছে রে। এইভাবে বনের সবাই বুদ্ধিমতী টুনির বুদ্ধির প্রশংসা করতে থাকে। আর বনের সবাই আগের মতো অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মা, ও মা, আমাকে 5 টাকা দাও তো, আমি আইসক্রিম খাবো মা। ও মা। টুনটুন মা, আমার কাছে কোনো টাকা নেই রে। আজ বাজার করার মতো টাকাই আমার কাছে নেই। আর তোকে আইসক্রিম কেনার টাকা কোথা থেকে দেবো বল? না না না, আমি কিচ্ছু বুঝি না। আজ আমাকে টাকা তোমার দিতেই হবে। জানো, কুহু পারুলরা আমাকে দেখিয়ে দেখিয়ে কত রকমের আইসক্রিম কিনে খায়।
আমি এত চাই, তবু ওরা আমাকে একটুও দেয় না জানো। আমি আইসক্রিম খাবোই খাবো, আমাকে টাকা দাও। দেখ মা, তুই জেদ করিস না। আমি জানি তুই আইসক্রিম খেতে অনেক পছন্দ করিস, কিন্তু তুই তো জানিস মা আমরা কতটা গরিব। নুন আনতে পান্তা ফুরায়, আমাদের এত শখ করতে নেই রে মা। হ্যাঁ, তুমি তো এখন ওসবই বলবে। তুমি আমার কোনো আবদার পূরণ করো না মা, তুমি খুবই বাচ্চা। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে ঠিকই আইসক্রিম কেনার টাকা দিত জানো। টুনটুন, তুই কি এখন আমার সামনে থেকে যাবি নাকি মার খাবি বলতো? আমার আর এত জ্বালা ভালো লাগে না। ঘরে কোনো খাবার নেই আর ওনাকে আইসক্রিম কিনে দিতে হবে। যা এখান থেকে। এই কথা শুনে টুনটুন কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। আর মেয়ের এমন কান্না দেখে টুনিও কাঁদতে থাকে। আসলে টুনি অনেক গরিব ছিল। টুনির স্বামী টোনা মারা যাবার পর থেকে টুনি দিনমজুরের কাজ করে অনেক কষ্টে টুনটুনকে নিয়ে বসবাস করত। টুনি টুনটুনের কোনো ইচ্ছাই পূরণ করতে পারতো না দেখে টুনিও মনে মনে অনেক কষ্ট পেত। একদিন খেলার মাঠে কুহু, পারুল, ছালু সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল। এমন সময় সেখানে টুনটুন আসে। কিরে কুহু, পারুল, তোরা আইসক্রিম খাচ্ছিস বুঝি? আহা, কি সুন্দর দেখতে আইসক্রিম গুলো রে। তা আমাকে একটু আইসক্রিম খেতে দে না রে। ইস, এসেছে একটা লোভী। এই টুনটুন, এই তুই সবসময় আমাদের আইসক্রিম খাওয়ার সময় কেন আসিস রে? আমাদের আইসক্রিমে একদম লোভ দিবি না, বুঝেছিস? তুই যা এখন এখান থেকে। এমন করে কেন বলছিস রে? তোরা তো জানিস আমরা অনেক গরিব, তাই তো মা আমাকে আইসক্রিম কিনে দিতে পারে না। তাই বলে তোরা এভাবে বলবি? গরিব তো ভালো কথা, আমাদের কাছে আইসক্রিম চাইতে কেন এসেছিস রে? জানিস না গরিবদের এসব দামি আইসক্রিম খেতে নেই? এই পারুল, শালু, চল চল আমরা এখন এখান থেকে চলে যাই, না হলে আবার এই লোভী টুনটুনটা আমাদের আইসক্রিমে লোভ দিবে, তখন তো আমাদের পেট খারাপ হবে। চল চল। এই বলে কুহুরা সবাই চলে যায়। আর এদিকে টুনটুনও মন খারাপ করে সেখান থেকে একটা গাছের নিচে বসে থাকে আর জোরে জোরে কাঁদতে থাকে। টুনটুন যে গাছের নিচে বসে এভাবে কাঁদছিল, সেই গাছে একটা ডাইনি বসবাস করত। আমার ঘুম ভাঙা। এই বলে ডাইনি গাছের নিচে তাকাতেই টুনটুনকে দেখতে পায়। তখন ডাইনি টুনটুনের কাছে এসে বলে, এই বাচ্চা, তুই এখানে কান্না করছিস কেন রে? তোর কান্নাকাটির জন্য আমি ঠিকভাবে ঘুমাতেও পারলাম না। ইচ্ছে করছে তোকে আমি এখন গিলে খেয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ ডাইনি মাসি, আমাকে খেয়ে ফেলো, খেয়ে ফেলো আমাকে। আমি যে আর বাঁচতে চাই না। বাবা, তুই এত কুচকি একটা পাখি হয়েও আমাকে ভয় পাচ্ছিস না? আবার বলছিস তোকে খেয়ে ফেলতে? বলতো আমাকে তোর কি হয়েছে? আমি সত্যি বলছি, আমি তোকে খাবো না। বল, তাহলে তুই কেন কাঁদছিস? হ্যাঁ, আমাদের মতো গরিবদের বেঁচে থেকে কোনো লাভ নেই জানো। আমাদের গরিবদের কোনো শখ নেই জানো তো ডাইনি মাসি। আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি, কিন্তু মা অভাবের কারণে আমাকে আইসক্রিম কিনে দিতে পারে না। মায়ের সাথে জেদ করলে মা শুধু বকে আর বকে। তাই বলছি কি, তুমি আমাকে খেয়ে ফেলো, তাহলে তো মায়ের সাথে আর জেদ করবো না আমি। আরে পুচকি পাখি, মায়ের সাথে বুঝি তোর বড্ড অভিমান হয়েছে তাই না? দাঁড়া, আমি তোর আর তোর মায়ের সব দুঃখ কষ্ট দূর করে দিচ্ছি। এই বলে ডাইনি জাদু করে একটা ভুট্টা গাছ নিয়ে আসে। এই নে পুচকি পাখি, এই ভুট্টা গাছটা নে। শোন পুচকি, এই ভুট্টা গাছ কিন্তু কোনো সাধারণ গাছ নয়, এটা একটা জাদুই ভুট্টার গাছ। তবে শোন, এই গাছে ভুট্টার পরিবর্তে বিভিন্ন রঙের আইসক্রিম ধরবে। এই আইসক্রিম কোনোদিনও শেষ হবে না রে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুইও আইসক্রিম খেতে পারবি আর তোদের মামের কোনো অভাবও থাকবে না, সব অভাব দূর
তুমি সত্যি বলছো ডাইনি মাসি? কি মজা কি মজা, ভুট্টা গাছে আইসক্রিম ধরবে। ডাইনি মাসি, তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি মাসি। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তবে শোন পুচকি, এই ভুট্টা গাছ দিয়ে কিন্তু কখনোই লোভ করবি না, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে। আর হ্যাঁ, ডাইনি মাসির কথা কিন্তু ভুলে যাস না আবার। এই বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। আসলে ডাইনিটা অনেক ভালো ছিল। আর এরপর টুনটুন সেই ভুট্টা গাছটা নিয়ে বাড়িতে যায় আর টুনিকে সবটা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি হয়। এরপর টুনি আর টুনটুন মিলে ভুট্টা গাছটা তাদের বাড়ির উঠোনে রোপণ করে। আর ভুট্টা গাছে পানি দেওয়ার সাথে সাথেই অবাক করা কাণ্ড, ভুট্টা গাছটা অনেক বড় হয়ে যায় আর ভুট্টা গাছে অনেক রকমের আইসক্রিমও ধরে। মা মা, দেখো দেখো, ভুট্টা গাছে আইসক্রিম ধরলো। বাবা, ডাইনি মাসির কথা তো দেখছি সত্যি হয়েছে। মা, সত্যি রে টুনটুন, তোর ডাইনি মাসি অনেক ভালো, তাই তো আজ আমাদের এত উপকার করলো। এখন তুইও আইসক্রিম খেতে পারবি, আর এসব আইসক্রিম বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করতে পারবো। এদিকে টুনটুন লোভ সামলাতে না পেরে ভুট্টা গাছ থেকে একটা আইসক্রিম ছিঁড়ে নেয়। আর এদিকে একটা আইসক্রিম ছিঁড়তেই সেখানে আরো একটা আইসক্রিম ধরে যায়। তা দেখে তো ওরা অনেক খুশি হয়। আর টুনটুন মনের সুখে আইসক্রিম খেতে থাকে। এরপর থেকে টুনি ভুট্টা গাছের আইসক্রিম বিক্রি করে আস্তে আস্তে অনেক বড়লোক হয়ে যায়। আর টুনি তার মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। কিন্তু আস্তে আস্তে টুনির এই ভুট্টা গাছের আইসক্রিমের কথা বনের সবাই জেনে যায়। আর এসব দেখে সেই বনের যোগু কাক নামে একটা পাখির অনেক লোভ হয়। কি, তাহলে এই কথা? ওই টুনি এই ভুট্টা গাছের আইসক্রিম বিক্রি করে এত বড়লোক হচ্ছে? দাঁড়া, আমি এবার তোর বড়লোক হওয়া বের করছি, খালি রাতটা হতে দে। এরপর রাত হতেই যজ্ঞু টুনির বাড়িতে যায় আর চুপি চুপি টুনির ভুট্টা গাছের কাছে যায়। আর যে ভুট্টা গাছে হাত দিয়েছে তখনই সেখানে ডাইনিটা চলে আসে। কিরে যোগু, তোর তো সাহস কম নয় দেখছি। তুই আমার ভুট্টা গাছে লোভের দৃষ্টিতে হাত বাড়িয়েছিস। তোকে আজ আমি কাঁচাই চিবিয়ে চিবিয়ে খাবো। এই বলে ডাইনি যজ্ঞু কাককে গলা চেপে ধরে মেরে ফেলে আর যজ্ঞুকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এরপর খাওয়া শেষে ডাইনি সেখান থেকে চলে যায় আর সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। টুনি আর টুনটুন রাতের ঘটনা কিছুই জানতে পারে না। দুই মামি এরপর থেকে ভুট্টা গাছের আইসক্রিমের সাহায্যে হাসি খুশিতেই দিন কাটাতে থাকে। এক বনে অনেক পাখির বসবাস ছিল। সেই পাখিদের মধ্যে যজ্ঞু কাক ও কাকুলি কাক নামে এক দম্পতি বাস করত। যজ্ঞু কাকের অনেক জায়গা জমি ছিল। সেই জায়গা জমিতে ফসল ফলিয়ে যজ্ঞু কাক অনেক টাকা আয় করত। একদিন সকালবেলা, বউ বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। শুনে যাও গো, গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। তাড়াতাড়ি এসো বউ, ও বউ। যজ্ঞু কাকের এমন চিৎকার শুনে কাকুলি কাক তাড়াতাড়ি যজ্ঞু কাকের কাছে আসে। জানো তো, আমি না কাল স্বপ্নে দেখেছি আমাদের জমিতে এক বড় হাড়িতে করে গুপ্তধন লুকানো আছে। আমার মনে হয় স্বপ্ন সত্যি হয়ে যাবে গো। আমার স্বপ্নটা যদি একবার সত্যি হয়ে যায় না কাকলি, তবে তো আমাদের বড়লোক হওয়ার আশা একেবারে পূরণ হয়ে যাবে। এক্ষুনি আমি জমি খুঁড়ে সব গুপ্তধন লুটে নিব। সত্যি যজ্ঞু, সত্যি তুমি গুপ্তধনের স্বপ্ন দেখেছো? তাহলে তো তোমাকে খুব তাড়াতাড়ি জমি খুঁড়তে হবে। শোনো যজ্ঞু, তুমি তো একা এত বড় জমি খুঁড়তে পারবে না। তাই বলছি কি, আমাদের পাশের বাড়ির টোনা আছে না, তাকে সাথে করে নাও। টোনা আর তুমি মিলে দুজনে খুব তাড়াতাড়ি জমি খুঁড়তে পারবে। আর টোনা গরিব হলেও সৎ আছে। আমাদের গুপ্তধনের কথা ও কাউকে বলবে না। পরে না হয় কাজের মূল্য হিসেবে 10-20 টাকা দিয়ে দিও। বাহ কাকুলি, তুমি তো বেশ ভালো একটা বুদ্ধি দিয়েছ। যাই যাই, টোনাকে ডেকে নিয়ে আমি জমি খোঁড়ার কাজে লেগে পড়ি। আহা, আজকে আমার বড়লোক হওয়ার কে ঠেকায়? হ্যাঁ,
গুপ্তধন পেলে আমি এই বনের সবচেয়ে বড়লোক পাখি হয়ে যাব। হা হা হা। এ কথা বলে যজ্ঞ কাক তার পাশের বাড়ির টোনাকে ডাকতে যায়। টোনা ছিল খুবই গরিব পাখি। টোনা তার বউ টুনির সাথে ছোট্ট একটা বাড়িতে বসবাস করত। টোনা, ও টোনা, বাড়িতে আছিস? একটু বাইরে আয় তো, আমার জমিতে মাটি খুঁড়তে হবে। তুই কি মাটি খুঁড়তে পারবি রে আমার জমিতে? ও টোনা, টোনা। যজ্ঞ কাকের ডাক শুনে টোনা বাইরে বেরিয়ে আসে আর বলে, কেন পারবো না দাদা, আমরা যে গরিব গো, গরিবদের সব কাজ পারতে হয়। চলো চলো, এক্ষুনি মাটি খোঁড়া শুরু করছি তোমার জমিতে। এরপর যজ্ঞ কাক টোনাকে নিয়ে তার জমিতে মাটি খুঁড়তে চলে যায় এবং মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে যজ্ঞ কাকের কোদালে কিছু একটা আটকে যায়। আর যজ্ঞ কাক চিৎকার করে বলে, পেয়েছি পেয়েছি, আমি আমার গুপ্তধন পেয়ে গেছি। এখানে নিশ্চয়ই গুপ্তধন আছে, তাই তো মাটি খোঁড়ার সময় এখানে কোদালটা অচমকা আটকে গেল। হা হা হা, এই বুঝি আমি বড়লোক হয়ে গেলাম। আর যজ্ঞ কাক সেখানকার মাটি খুঁড়ে একটা বড় মাটির হাঁড়ি বের করে। আর যজ্ঞ কাক মাটির হাঁড়িটা দেখে তো ভীষণ খুশি ছিল। তারপর যজ্ঞ কাক খুশি মনে মাটির হাঁড়ির ঢাকনাটা খোলে আর খুলেই দেখে, দূর দূর, এসব কি? আমি এত কষ্ট করে মাটি খুঁড়লাম গুপ্তধনের বদলে এই লিপস্টিকের জন্য? হ্যাঁ, হায় হায় রে, ভেবেছিলাম গুপ্তধন পেয়ে কত বড়লোক হয়ে যাব। এবার এই লিপস্টিক দিয়ে আমি কি করব? এসব কি আমি হাতে পায়ে মেখে বসে থাকবো নাকি? সব কষ্ট আবার বৃথা হয়ে গেল রে। টোনা, যা এই লিপস্টিকের হাঁড়িটা নদীতে ফেলে দিয়ে আয়। আর আমি কতই না বোকা, একটা স্বপ্ন দেখে গুপ্তধনের আশায় জমির মাটি খুঁড়তে এসেছি। এ কথা বলে যজ্ঞ কাক লিপস্টিকের মাটির হাঁড়িটা টোনাকে দিয়ে দেয়। আর টোনা সেই হাঁড়ি নিয়ে নদীতে ফেলে দেওয়ার উদ্দেশ্যে যেতে থাকে আর ভাবতে থাকে, আচ্ছা, এতগুলো লিপস্টিক ফেলে না দিয়ে যদি আমি বাড়িতে নিয়ে যাই তবে কেমন হবে? টুনি আমার বড্ড সাজতে ভালোবাসে, কোনো দিন তো তাকে সাজার কোনো জিনিস কিনে দিতে পারিনি। যাই, এই লিপস্টিকের হাঁড়িটা ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে যাই। এ কথা বলে টোনা লিপস্টিকের মাটির হাঁড়িটা নিয়ে তার নিজের বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে বলে, টুনি, ও টুনি, দেখো তোমার জন্য আমি এক হাঁড়ি লিপস্টিক এনেছি। আমার সামনে বসে এক এক করে সব লিপস্টিক ঠোঁটে লাগাও তো, আমি তোমাকে চোখ ভরে দেখি। নাও নাও, এই হাঁড়িটা নাও দেখিনি। সত্যি টোনা, তুমি এতগুলো লিপস্টিক আমার জন্য নিয়ে এসেছো? কিন্তু এই লিপস্টিক কেনার টাকা তুমি কোথায় পেলে গো? তোমার কাছে তো কোনো টাকা ছিল না টোনা। টুনির এমন কথা শুনে টোনা মাটির হাঁড়ির ব্যাপারে সব ঘটনা খুলে বলে। আর সব শুনে টুনি বলে, ও মা, এটা আবার কখনো হয় নাকি? জমির মাটির গভীরে হাঁড়িতে করে কিভাবে লিপস্টিক থাকবে? হ্যাঁ, মাটির হাঁড়ি থেকে লিপস্টিক গুলো ঢেলে দেখি তো একবার। এ কথা বলে টুনি মাটির হাঁড়ি থেকে সব লিপস্টিক ঢালে। হাঁড়িতে আবার লিপস্টিক ভর্তি হয়ে যায়। এভাবে টুনি যতবারই লিপস্টিক ঢালে ততবারই আবার সেই মাটির হাঁড়িতে লিপস্টিক পূর্ণ হতেই থাকে। এ কি টোনা, এ কেমন লিপস্টিকের হাঁড়ি? ঢালতে না ঢালতে কানায় কানায় আবার হাঁড়িতে লিপস্টিক ভরে যাচ্ছে। শোনো টোনা, আমার মনে হচ্ছে এটা কোনো জাদুই মাটির হাঁড়ি। এবার বুঝি ঈশ্বর যজ্ঞ কাকের হাত দিয়ে আমাদের ভাগ্য খুলে দিয়েছে গো। আমরা এত লিপস্টিক দিয়ে কি করব? তার চেয়ে বরং চলো আমরা এই লিপস্টিকের ব্যবসা শুরু করি। টুনির এমন কথা শুনে টোনা রাজি হয়ে যায়। এরপর থেকে টোনা টুনি সেই মাটির হাঁড়ি থেকে লিপস্টিক নিয়ে ব্যবসা শুরু করে দেয়। আর তাদের লিপস্টিক এত বিক্রি হতে শুরু করে যে দিন দিন সেই লিপস্টিক বিক্রি করা টাকা দিয়ে টোনা টুনি অনেক বড়লোক হয়ে যায়। এদিকে হঠাৎ করে টোনা টুনির এত উন্নতি দেখে যজ্ঞ কাকেরও ভীষণ হিংসে হতে থাকে। একদিন টোনা লিপস্টিকের ঝুড়ি নিয়ে বাজারে যাওয়ার সময় যজ্ঞ কাক টোনাকে ডাক দেয় আর বলে, কি রে টোনা, তোর হঠাৎ করে এত উন্নতি হওয়ার কারণ কি রে? দুদিন আগেই তো তুই আমার বাড়িতে চাকরের কাজ করলি, তা কি এমন পেলি যে আঙ্গুল ফুলে তোর কলা গাছ হয়ে গেল? যজ্ঞ দাদা, সব তো তোমার জন্যই সম্ভব হয়েছে। সেই দিন যে লিপস্টিক গুলো নদীতে ফেলে দেওয়ার জন্য দিলে না,
সেই লিপস্টিকের জন্যই এত উন্নতি গো আমার। আমি সেই লিপস্টিকগুলো ফেলে দেইনি, আমার বাসায় নিয়ে গিয়েছিলাম। এ কথা বলে টোনা একে একে যজ্ঞ কাককে সব ঘটনা খুলে বলে। আর টোনা সেখান থেকে চলে যায়। সব শুনে যজ্ঞ কাক রেগে গিয়ে বলে, কি, তাহলে আমার স্বপ্নটা ঠিকই ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। হায় হায় রে, গুপ্তধন আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। টোনা বাহিরে থেকে বাড়িতে ফিরে আসলেই আমি টোনার কাছ থেকে ওই মাটির লিপস্টিকের হাড়ি নিয়ে আসবো। হায় হায়, আমি কি বোকার মতো কাজ করেছি রে বাবা। এ কথা বলে যজ্ঞ কাক নিজের কপাল চাপকাতে চাপকাতে সেখান থেকে চলে যায়। আর টোনার বাড়ি ফিরে আসার অপেক্ষা করতে থাকে। আর যখনই টোনা লিপস্টিক বিক্রি করে বাড়ি ফিরে আসে, তখনই যজ্ঞ কাক টোনার কাছে আসে আর টোনাকে বলে, টোনা, দে দে, আমার লিপস্টিকের হাড়িটা কোথায়? আমাকে ফেরত দিয়ে দে বলছি। আগে জানলে আমি কিছুতেই তোকে ওই হাড়িটা ফেলে দিতে দিতাম না। কি রে, হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? দে। যজ্ঞ দাদা, তুমি আমাকে দয়া করো। তোমার তো অনেক কিছু আছে, আমার তো কিছুই নেই। এই লিপস্টিকের হাড়িটা আমাকে দিয়ে দাও। আর তুমি তো এটা ফেলেই দিতে চেয়েছিলে। ভাবো, যদি একবার ফেলে দিতাম, তখন কি তুমি এই লিপস্টিকের হাড়ির দাবি করতে পারতে? অত কথা বুঝি না বাপু। ওই লিপস্টিকের হাড়ি আমার জমি থেকে পাওয়া গেছে, তাই ওই হাড়ির মালিক আমি। তুই যদি আমাকে হাড়িটা ফেরত না দিস, তবে কিন্তু আমি চোর অপবাদে তোকে জেলে পাঠাবো বললাম। যজ্ঞ কাকের এমন কথা শুনে টোনার কোনো উপায় না পেয়ে যজ্ঞ কাককে সেই লিপস্টিকের হাড়িটা দিয়ে দেয়। আর যখনই যজ্ঞ কাক সেই মাটির হাড়িটা হাতে নেয়, তখনই সেই মাটির হাড়ি থেকে একটা বিশাল বড় সাপ বেরিয়ে আসে আর বলতে থাকে, তুই আমাকে সাধারণ এক হাড়ি ভেবে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়েছিস। আর যে আমাকে সযত্নে কুড়িয়ে নিয়েছে, তার কাছ থেকে সেই হাড়ি লোভে পড়ে কেড়ে নিতে এসেছিস। আমি হলাম নাগরানী, আমি মাটির লিপস্টিকের হাড়ির মালিক। তুই আগের জন্মে একটা ভালো কাজ করেছিলি, তাই আমি তোর ভাগ্যে এই হাড়িটা রেখেছিলাম। কিন্তু তুই সাধারণ হাড়ি মনে করে একে ফেলে দিয়েছিস। তোর মনে অধিক প্রত্যাশা ছিল। এখন এই হাড়ির মালিক টোনা। ফিরিয়ে দে বলছি, এই হাড়িটা ফিরিয়ে দে, তা না হলে এক ছোবলে আমি তোকে শেষ করে দিব। সাপের এমন কথা শুনে যজ্ঞ কাক ভীষণ ভয় পেয়ে যায় আর টোনার হাতে সেই লিপস্টিকের হাড়িটা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর টোনা আবারও সেই লিপস্টিকের হাড়ি পেয়ে টোনাটুনি বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।